Hello everyone, this is Arabul Rahman. You are watching TWS Academy, General Awareness and GK এর নতুন একটি পর্ব। সো যারা যুক্ত হচ্ছে ক্লাসে তারা সকলে ক্লাসটি যুক্ত হওয়ার সাথে সাথে একটা লাইক করে দাও ক্লাসে। আমি আজকের পর্বটি কন্টিনিউ করব। সেট 54 জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে অনেকগুলো ক্লাস করে ফেলছি। সো যারা যুক্ত হচ্ছ তাদের সকলকে আবারও একবার বলবো, প্রতিদিন কিন্তু আমাদের সকাল 8টাতেই সেশনটি হচ্ছে, আর সন্ধ্যাতে আমরা কিন্তু এই সেশনটা আবারও করাচ্ছি, মানে জিকের ঝুলি আকারে। সেখানে কিছু নতুন প্রশ্ন উত্তর নিয়ে এবং সুন্দর সুন্দর কিছু প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা হয়। সো সেই ক্লাসটাও তোমরা কিন্তু চেক আউট করতে পারো। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নে আসবো। তার আগে বলে রাখি, দা ওয়ে অফ সলিউশনের যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, সমস্ত আপডেটস পেতে প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত। কোন গ্রহটি লাল গ্রহ বলা হয়ে থাকে? ডিয়ার স্টুডেন্ট, লাল গ্রহ কাকে বলা হয়? তো বিভিন্ন গ্রহের বিভিন্ন নিকনেম থাকে, যেমন শুক্র গ্রহকে আমরা কি বলি? লুসিফার বলি, লুসিফার, শুকতারা, সন্ধ্যা তারা ইত্যাদি বলা হয়ে থাকে। তারপরে আমরা পৃথিবীকে কি বলি বলতো? পৃথিবীকে বলা হয়ে থাকে নীল গ্রহ, নীল গ্রহ বলা হয়ে থাকে পৃথিবীকে। দেন হচ্ছে বুধকে আমরা বলি, মঙ্গলকে বলে থাকি লাল গ্রহ, কারণ মঙ্গলে আয়রন অক্সাইড, এখানে আয়রন অক্সাইডের ভাগ বেশি থাকে। ওকে, এই কারণে এই গ্রহটা কিন্তু লাল গ্রহ নামে পরিচিত। আচ্ছা, দূরত্ব অনুসারে মনে রাখবে মঙ্গল গ্রহ, এখানে সঠিক উত্তর হবে মঙ্গল। প্রথম প্রশ্নেই ভুল উত্তর পড়ে গেল, যাই হোক। প্রথম মঙ্গল গ্রহ এখানে সঠিক উত্তর হবে। এবং মঙ্গল গ্রহটা সম্পর্কে কয়েকটা জিনিস মনে রাখবে। মঙ্গল গ্রহ হচ্ছে চতুর্থ গ্রহ দূরত্ব অনুসারে। প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, পৃথিবীর পরের গ্রহ। মঙ্গল গ্রহ সৌরজগতের আকৃতি অনুসারে দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? সেটা হচ্ছে বুধ গ্রহ, কিন্তু সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ, আর এটা দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। তারপরে এই গ্রহটার দুটি উপগ্রহ আছে, এই গ্রহের দুটি উপগ্রহ আছে, এই দুটি পরীক্ষায় পড়ে খুবই, সেটা হচ্ছে ফোবস আর ডিমোস। কার উপগ্রহ? ফোবস, ডিমোস, এগুলি হচ্ছে উপগ্রহগুলি হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? ভারতে যে মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য যে নির্বাচন কমিশনার গুলো হয় তাদেরকে একজন ব্যক্তি নিয়োগ করে থাকেন, তিনি কে? নির্বাচন কমিশন সম্পর্কে কোথায় বলা হয়েছে? নির্বাচন কমিশন সেটা হচ্ছে 324 নং ধারাতে হয়েছে, নির্বাচন কমিশন সম্পর্কে কিন্তু বর্ণনা করা হয়েছে। অ্যান্ড ভারতে একজন নির্বাচন কমিশনার, একজন মুখ্য আর বাকি দুইজন সাধারণ নির্বাচন কমিশনার থাকেন। তো এখানে সঠিক উত্তর কি হবে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, তাকে কে নিয়োগ করে থাকেন? দেখো, নির্বাচন কমিশনটা অ্যাকচুয়ালি গঠন করার দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন। তাছাড়া যদি সাধারণ আর যে বাকি দুজন নির্বাচন কমিশনার থাকেন তাদেরকে কে নিয়োগ করেন বলতো? তাদেরকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবে। বাকি যে সমস্ত নির্বাচন কমিশনার থাকবেন দুজন, তাদেরকেও রাষ্ট্রপতি নিয়োগ করবেন। কত দিনের জন্য নিয়োগ করেন? কার্যকাল কতটা হয় এদের? কার্যকালটা কতটা হয়ে থাকে এটা একটু জেনে রাখো। এদের কার্যকাল হচ্ছে 6 বছর পর্যন্ত, 6 বছর বা 65 বছর পর্যন্ত এদের হচ্ছে কার্যকালের সময়সীমা। রৌড়কেল্লা যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, স্টিল প্ল্যান্ট, সেটা কোন রাজ্যে অবস্থিত? রৌড়কেল্লাটা খুবই পরীক্ষায় আসে, কোন নদীর তীরে অবস্থিত বলে বেশি প্রশ্নটা দিয়ে থাকে। দেখো, রৌড়কেল্লাটা কোন নদীর তীরে? নদীর তীরে বললে কি হবে? কোন নদীর তীরে অবস্থিত রৌড়কেল্লা? সেটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে। ব্রাহ্মণী নদীর তীরে এটা অবস্থিত। অ্যান্ড রৌড়কেল্লাটা কোন স্টেটে অবস্থিত বলতো? দেখো, কয়েকটা তোমার এরকম মনে রাখবে, যেরকম আমাদের ভিলাই কোথায় অবস্থিত? ভিলাই, আচ্ছা দেখো, ভিলাই কোন স্টেটে অবস্থিত? তারপরে হচ্ছে সালেম কোন স্টেটে অবস্থিত?
দেন হচ্ছে তোমার মনে রাখবে বোকারো কোন স্টেটে অবস্থিত? বোকারো। বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম তো অলমোস্ট সকলেই জানে, অন্ধ্রপ্রদেশে। এগুলো সবই স্টিল প্ল্যান্টের নাম বলছি, ঠিক আছে। তারপর আমাদের পশ্চিমবঙ্গের আছে তোমার কি বলতো, বোকারো হলো, ভিলাই হলো, সালেম হলো, জামশেদপুর, জামশেদপুর। বলো ভিলাই কোথায় বলো তো? এখানে প্রথম থেকে রৌড় কেল্লাটা, এটা উড়িষ্যাতে অবস্থিত রৌড় কেল্লা। ভিলাইটা কোথায়? ভিলাই হচ্ছে ছত্তিশগড়ে। তারপরে খুবই পরে সালেম স্টিল প্ল্যান্ট কোথায়? এটা তামিলনাড়ুতে, তামিলনাড়ু স্টেটে অবস্থিত। বোকারো অ্যান্ড জামশেদপুর এগুলো হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, ঝাড়খণ্ড স্টেটে অবস্থিত। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে আছে যেটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। কোথায়? দুর্গাপুর। এটা হচ্ছে কুলটি, বানপুর, এসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট দেখো, কোন বিজ্ঞানী রক্ত সংবহন আবিষ্কার করেন? রক্ত সংবহন তন্ত্র বা রক্ত সংবহন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং, উইলিয়াম হার্ভে, কার্ল ল্যান্ডস্টেইনার, এডওয়ার্ড জেনার, কে আবিষ্কার করেন এদের মধ্যে? রক্ত সংবহনটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন কে? এটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে, আবিষ্কার করেন। নমামি গঙ্গে কর্মসূচি কোন সালে ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল? নমামি গঙ্গে কর্মসূচি, যেটা গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা কর্মসূচি ছিল, নমামি বা নমামি গঙ্গে পরিকল্পনা বা কর্মসূচি, এটা কবে অনুমোদিত হয়েছিল ভারত সরকার দ্বারা? রাইট অ্যান্সার হবে কি এখানে? সেটা হচ্ছে 2014 সালে, 2014। নেক্সট প্রশ্ন দেখো, আগস্ট অফার কোন সালে ঘোষিত হয়েছিল? আগস্ট অফারটা অ্যাকচুয়ালি ঘোষিত হয়েছিল কবে? আগস্ট অফারটা দেখো, এটা ঘোষণা করা হয়েছিল লর্ড লিনলিথগোর সময়। বড় লর্ড লিনলিথগো তিনি একটা অফার ঘোষণা করেছিলেন ভারতীয়দের জন্য। অফারটা ছিল ভারতীয়রা যদি তোমার ব্রিটিশদের, তখন 1939-এ আমরা জানি শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক তার পরের বছর 1940 কি হয়, আগস্ট আবার ঘোষিত হয়েছিল। এবং কেন ঘোষিত হয়? ভারতীয়দেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমর্থন পাওয়ার জন্য এই আগস্ট অফার ঘোষণা হয়, এবং আগস্ট অফারে ভারতীয়দেরকে ডোমিনাল স্ট্যাটাস দেওয়ার কথা, স্ট্যাটাস দেওয়ার প্রতিশ্রুতি করা হয়। ওকে, এটা ঘোষণা করেন বড়লাট লিনলিথগো 1940-এ আগস্ট মাসে, ওই কারণে ওটা আগস্ট অফার বলা হয়। ভারতে আদমশুমারি 2021 অনুসারে, 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত আছে? লিঙ্গ অনুপাত, সেক্স রেশিও, আমাদের ভারতের যদি রাজ্যের কথা বলি, সর্বোচ্চ কোথায় আছে? রাজ্য সর্বোচ্চ কোথায়? এটা আমি লিখে দেই, অনেকবার লিখে দিয়েছি। সর্বোচ্চটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে শীর্ষ স্থানে আছে কেরল। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বলো তো কোথায়? সেটা হচ্ছে পুদুচেরি, কিন্তু এগিয়ে আছে সব থেকে। আর সব থেকে নিচে আছে দমন-দিউ, হচ্ছে সব থেকে নিচে, এটা নিম্ন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, রাজ্যগুলির মধ্যে নিম্ন হচ্ছে কোথায়? সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যে সবচেয়ে নিম্ন লিঙ্গ অনুপাত। পিচাভারাম ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত? ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য সাধারণত লবণাক্ত জমিতে বা লবণাক্ত বা সমুদ্রের ধারে, নদীর মোহনা বিশেষ এরকম জায়গায় কিন্তু ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। ম্যানগ্রোভ উদ্ভিদগুলোকে অ্যাকচুয়ালি লবণাম্বু উদ্ভিদ বলা হয়। এখানে লবণাম্বু উদ্ভিদ জন্মে থাকে বিশেষ করে এই ম্যানগ্রোভ অরণ্যে। তো ম্যানগ্রোভ অরণ্য আমাদের ভারতে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন, সেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত আমরা জানি। সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এছাড়াও আমরা দেখেছি কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে, এবং অন্যান্য কিন্তু নদীর বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে। তো পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্যটা কোথায়? এটা হচ্ছে
বলো বলো, সকলে অ্যান্সার করো এটা। পিচভরা ম্যানগ্রোভ অরণ্যটা অবস্থিত তামিলনাড়ু স্টেটে অবস্থিত, অপশন ডি, দক্ষিণতম আমাদের ভারতের স্টেট। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারিত করেন কে? অর্থবিল। আচ্ছা, অর্থবিল এটা কোথায় উত্থাপিত হয়? অর্থবিল উত্থাপনের জন্য, অর্থবিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়, জানো? রাষ্ট্রপতির, রাষ্ট্রপতির অনুমোদনে, অনুমোদনে লোকসভাতে, প্রথমে এটা কোথায় উত্থাপিত হয়? লোকসভাতে, সভাতে অর্থবিল, অর্থবিল উত্থাপিত হয়। এবং এর চূড়ান্তভাবে কোন বিল অর্থ বিল কিনা বা অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? রাইট অ্যান্সার ইজ স্পিকার। লোকসভার স্পিকার কিন্তু এটা চূড়ান্তভাবে কোন বিল অর্থ বিল কিনা দেখেন। গোল্ড ম্যান প্রাইজ প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? গোল্ড ম্যান প্রাইজটি কোন ক্ষেত্রে প্রদান করা হয়? মিউজিক, এনভায়রনমেন্ট, হেলথ এবং এডুকেশন, এইসব বিভিন্ন এখানে অপশন দেওয়া আছে। কোন ক্ষেত্রে প্রদান করা হয় গোল্ড ম্যান প্রাইজটি? করো অ্যান্সার, এটার কি হবে? দেখো, গোল্ডম্যান প্রাইজটি অ্যাকচুয়ালি প্রদান করা হয় এনভায়রনমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা কবে প্রথম প্রদান করা হয়েছিল একটু জেনে রাখো। প্রথম প্রদান করা হয় 1989 সালে প্রথম কিন্তু এই গোল্ডম্যান প্রাইজটি প্রদান করা হয়েছিল। আজ যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রধান আকরিক হলো কি? অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু। অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক কি? হেমাটাইট, পলিনাইট, বক্সাইট এবং গিপসাইট আছে এখানে কয়েকটা অপশন। তো এর মধ্যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? সকলে যারা ক্লাসটি দেখছো কমেন্ট করবে, সকলে কমেন্ট করে জানিয়ে যাবে। শকাব্দের সূচনা বা শকাব্দে কবে সূচনা হয়েছিল? বিভিন্ন শাসকরা বিভিন্ন সময়ে অব্দের সূচনা করেছিল। যেমন হর্ষবর্ধন তার সিংহাসন আরোহণের সময়ে তিনি 606 খ্রিস্টাব্দ নাগাদ হর্ষাব্দের সূচনা করেছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত তিনি গুপ্তাব্দের সূচনা করেছিলেন। শকাব্দ তিনি দেখেছি সূচনা করেছিলেন কি? কুষাণ শাসক কনিষ্ক, কনিষ্ক তিনি কি করেন? তিনি এই শকাব্দের সূচনা করেন। তিনি 78 খ্রিস্টাব্দে কি করেছিলেন? সিংহাসন আরোহণ করেছিলেন। সিংহাসন আরোহণ করেন কে? কুষাণ শাসক কনিষ্ক। তিনি কিন্তু কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। এই কারণে এই বছরেই তিনি কিন্তু শকাব্দের সূচনা করেছিলেন। তো শকাব্দ কিছু কিছু জায়গায় শক রাজাদের নাম দিয়ে দিতে পারে, কে সূচনা করেছিলেন শকাব্দের বলে এরকম অপশনে দিতে পারে শকরা, কিন্তু শকরা কিন্তু অ্যান্সার হবে না, এটা কনিষ্ক করেছিলেন। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করেন? ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? বিভিন্ন যে সমস্ত মানে আণুবীক্ষণিক জীবগুলি আছে, বিশেষ করে আণুবীক্ষণিক এবং যারা জলজ জীব আছে তাদের কিছু কমন অঙ্গের নাম পরীক্ষায় পড়ে থাকে। বিশেষ করে তোমার কেঁচো যোগগুলো এগুলো পড়ে। তো এখানে দেখো ইউগ্লিনা, ইউগ্লিনাটা কার বা ইউগ্লিনাটার গমন অঙ্গের নাম কি? রাইট অ্যান্সার হবে ফ্যাজিলার, এর হচ্ছে গমন অঙ্গের নাম। আর গমন পদ্ধতি কি বলতো? গমন পদ্ধতি ইউগ্লিনার সেটা হচ্ছে ফ্যাজিলীয় গতি। ফ্লাজিলীয় গতি হচ্ছে এর কিন্তু গমন পদ্ধতির নাম। নিম্নের কোনটিকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার? চলো সহজ একটা প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলে? কি হবে এটার উত্তর? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কাকে? লোথালকে বলা হয়। লোথাল সাইটটি সম্পর্কে দুটো তিনটে জিনিস জেনে রাখবে। লোথাল ভোগাবো, নদীর তীরে অবস্থিত, নদীর
তীরে গুজরাট রাজ্যে এটা অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। তো এখান থেকে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি, একটা হচ্ছে লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল কিন্তু ভোগাবো নদীর তীরে অবস্থিত। এবং কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। আচ্ছা, লোথাল সাইটটি 1954 সালে এস আর রাও তিনি এটা আবিষ্কার করেন। এস আর রাও আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন। ভারত সরকার মানবাধিকার সুরক্ষা করতে মানবাধিকার সুরক্ষা আইন ভারত সরকার কবে পাশ করেছিল? তো ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করেছিল 1993 সালে। নেক্সট দেখো, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? নাইট্রোজেন বেশি থাকে কোন সারে? ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এবং আরেকটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তো নাইট্রোজেনের ভাগ আমরা বেশি পাবো কোথায়? সেটা হচ্ছে কোথায় বলতো? ইউরিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন পাওয়া যায়। আচ্ছা, ইউরিয়া অ্যাকচুয়ালি তৈরি করা হয়ে থাকে মিথেন প্লাস নাইট্রোজেন দিয়ে, কিন্তু মিথেন এবং নাইট্রোজেন দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এটার সংকেত কি হয় বলতো? এটা ইউরিয়ার সংকেত কি? সেটা হচ্ছে CH4N2O হচ্ছে মিথেনের সংকেত। CH4N2 হচ্ছে মিথেনের সংকেত। এতে কিন্তু প্রচুর পরিমাণে এটা, হ্যাঁ এটা NH নয়। তো এটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। TWS একাডেমি আমাদের যে অ্যাপ আছে, সেখানে তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের স্যারেদের কাছ থেকে বেস্ট চাকরির প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা নিতে পারো। তার জন্য তোমাকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা কোথায় পাবে? তোমরা গুগল প্লে স্টোর অথবা অন্যান্য যে কোনো যেসব ফোনে তোমার অ্যাপ ডাউনলোড করার স্টোর আছে, সেখানে তোমরা গেলে পেয়ে যাবে, অ্যাপ স্টোরে বা অন্য জায়গায়। এইটা ডাউনলোড করলে এখানে তোমরা পিডিএফ এবং অন্যান্য কিন্তু স্যারেদের ইনফরমেটিভ ক্লাস, সুন্দর ক্লাস পাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ তো দেওয়াই হবে, ক্লাস রেকর্ডিং দেখার সুযোগ পাবে। এবং অ্যাপটা ডাউনলোড করলে সেখানে তোমরা আর কি ফিচার্স পাবে, ক্লাস সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। বর্তমানে আমাদের এই সমস্ত ব্যাচগুলি চলছে। ফাউন্ডেশন 2.0, WAP কেপি, NMGNM এর ক্রাশ কোর্স চলছে, রেলওয়ে ফাউন্ডেশন চলছে, অ্যান্ড SSC ব্যাচ, প্রয়াস ব্যাচ, আর আরেকটি হচ্ছে আমাদের প্রচেষ্টা ব্যাচ। এই সমস্ত ব্যাচগুলো। তো এখানে তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যদি যুক্ত থাকো, তাহলে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে সম্প্রতি ক্লাস শুরু হয়েছে। SSC ফাউন্ডেশনে কয়েকদিন আগে ক্লাস শুরু হয়েছে, বেস্ট ক্লাস সেখানে করানো হচ্ছে। ফাউন্ডেশন 2.0 ব্যাচে কিন্তু বিগত কয়েক দিন থেকে আমি এবং অন্যান্য স্যারেরা একদমই নির্যাস ভাবে মানে একদমই নিরলস ভাবে সেখানে তোমাদের ক্লাস করাচ্ছে। খুবই সুন্দর ক্লাস হচ্ছে। তোমরা আশা করবো এই ক্লাসগুলো যারা দেখেছো বা এখানে অ্যাডমিশন নিয়েছো, তারা ভবিষ্যতে ভালো ফল করবে। ওকে, তো সকলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে এবং ভর্তি হয়ে যাবে। সমস্ত ধরনের আপডেট পেতে আমাদের এই নাম্বারে তোমরা কল করতে পারো, 9062160805। এটা কিন্তু তোমাদের জন্য খোলা থাকবে। বল, ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক কি? বল, ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক কি বলতো? তো এখানে রাইট অ্যান্সার কি হবে বলতো? বল বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় ভর ইন্টু ত্বরণ। বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ হচ্ছে বল, ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক। বল কাকে বলে? কোনো বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ বা বাহ্যিক কারণে আমরা যে কোনো বস্তুর জড়তা ধর্ম বা কোনো বস্তু গতিশীল বস্তুকে থামিয়ে দিচ্ছি বা বস্তুর যে অবস্থার পরিবর্তন, ধর্মের পরিবর্তন ঘটাচ্ছি, এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো আমরা কি? বল। বল প্রয়োগ বলবো এটাকে। তো বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ হচ্ছে এটার সংজ্ঞা। ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার আইনের যথাযথ পদ্ধতি। আর বলা হচ্ছে কি? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার অ্যান্ড আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি। সুন্দর একটা প্রশ্ন। দেখো কি হবে এটার উত্তর?
21 নং অনুচ্ছেদটা আমরা দেখে বুঝতে পারছি কি এটা আছে মৌলিক অধিকারের মধ্যে। মৌলিক অধিকারের স্বাধীনতার অধিকারের মধ্যে এটা আসে। তো এটা মৌলিক অধিকারের আরো একটা ভাগ হচ্ছে উপভাগ স্বাধীনতার অধিকার। তার মধ্যে আমরা দেখেছি স্বাধীনতার অধিকার কত থেকে কত নং ধারার মধ্যে আছে, 19 থেকে 22 ধারার মধ্যে আছে স্বাধীনতার অধিকার। সেখানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে অপশন সি, সেটা হচ্ছে অপশন সি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার 21 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। ওইসিডি এর সদর দপ্তর কোথায়? ওইসিডির সদর দপ্তরটা কোথায় বলো? ওইসিডির পুরো কথা কি বলতো? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এর পুরো কথা। 1961-এ এটা গঠিত হয়েছিল। এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত, ফ্রান্সের প্যারিসের সদর দপ্তর। নেপানগর কোন শিল্পের জন্য বিখ্যাত? নেপানগর কোন শিল্পের জন্য বিখ্যাত বলো? নেপানগরটা হচ্ছে ভারতের বৃহত্তম, এটা হচ্ছে ভারতের বৃহত্তম কাগজ কারখানা। ভারতের বৃহত্তম কাগজ কারখানা এটা। অ্যান্ড নেপানগরটা কোথায়? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো রাইট অ্যান্সার হবে অবশ্যই এটা কাগজ শিল্পের সঙ্গে যুক্ত, অ্যান্ড এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, নেক্সট দেখি জগদ্দল মহাবিহার কে স্থাপন করেছিলেন? জগদ্দল মহাবিহারটার স্থাপন কে করেছিলেন? জগদ্দল মহাবিহার এটা কোথায় অবস্থিত বলতো? এটা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে এটা অবস্থিত। এবং এটা একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, এটা একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। এটা কে রচনা, এটা সরি কে স্থাপন করেছিলেন? তিনি হচ্ছেন অপশন সি রামপাল। রামপাল ছিলেন পাল বংশের শাসক, আর পাল বংশের সে সমস্ত শাসকরা ছিল গোপাল, ধর্মপাল, এরা সব কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তোমার হচ্ছে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বা মহাবিহার স্থাপন করেছিলেন। যেমন বিক্রমশিলা, সোমপুরী, তারপরে আরো এরকম জগদ্দল, উদন্তপুরী, এই সমস্ত কিন্তু বিভিন্ন শাসকরা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, আর লোকসভার 5 বছর। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। কোন পঞ্চবার্ষিকী? এখানে একটা কোন কথাটা হবে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তোমার ভারতে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজ করা হয়েছিল? প্রথমে আমরা দেখব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে, তার আগে কোন সালে এটা করা হয়েছিল। সাল হচ্ছে 19 কত বলতো? 59, 69 নাকি 79? সেটা হচ্ছে 1969। 1969 সালে প্রথম ভারতে 14টি ব্যাংককে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969-এ শুরু হয়েছিল এবং 1974 এই সালের মধ্যে এটা ছিল। কোন উৎসেচক পেপটোনে পরিণত করে? কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে বলো? প্রোটিনকে পেপটোনে পরিণত করে থাকে কোন উৎসেচক? পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, রেনিন। এই কয়েকদিন আগের তোমার হচ্ছে কেবি নাই লেডি কনস্টেবল, যাই হোক কোনো একটা পরীক্ষার প্রশ্ন ছিল, এটা এসছিল এই প্রশ্নটা। তো কোন উৎসেচকটি প্রোটিনকে পেপটোনে পরিণত করে? রাইট অ্যান্সার হবে পেপসিন। আচ্ছা, পেপসিন কোথা থেকে নিঃসৃত হয় বলতো? এটা পাকস্থলী থেকে খরিত হয়। এটা পাকস্থলী থেকে খরিত হয়ে থাকে। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত?
মাদাগাস্কার হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র হচ্ছে মাদাগাস্কার, ঠিক আছে? পৃথিবীর বৃহৎ বৃহৎ দ্বীপ রাষ্ট্রগুলির মধ্যে একটি হচ্ছে মাদাগাস্কার। অ্যান্ড মাদাগাস্কারটা এটা ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত। তো মাদাগাস্কারটা কোথায় অবস্থিত? এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। ওকে, আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ। আহ উমাপতি। উমাপতি ধর ধৈ নিম্নের কোন শাসকের পঞ্চরত্নের সদস্য ছিলেন? এটা কিন্তু অনেকবার তোমাদের লিখে দিয়েছি। উমাপতি ধর এবং ধৈ, পবনদূতের রচয়িতা ধৈ। তো কোন শাসকের এরা তোমার আহ পঞ্চরত্নের সদস্য ছিলেন? গৌড়ের গৌড়ের শেষ হিন্দু শাসক কে ছিলেন বলতো? সেটা হচ্ছে লক্ষণ সেন। তো লক্ষণ সেনের কিন্তু এটা সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সভাকবিতে আরো কয়েকজন ছিলেন, যেমন হচ্ছে এই উমাপতি ধর, ধৈ, জয়দেব জয়দেব আর হচ্ছে শরণ এবং গোবর্ধন। এরা 5 জন হচ্ছে এর পঞ্চরত্ন ছিলেন। 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করার জন্য দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি? কোন রাজ্যটি 5 কোটি মানুষকে আয়ুষ্মান কার্ড ইস্যু করলো? আচ্ছা, আয়ুষ্মান কার্ডটা কি বলতো? এটা আয়ুষ্মান ভারত বলে একটা স্কিম আছে আমাদের ভারত সরকারের, আয়ুষ্মান আয়ুষ্মান ভারত যোজনা। আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্গত এটা 2018-তে শুরু হয়েছিল। 2018 সালে শুরু হয় এটা, এবং এটার আন্ডারে যারা এই কার্ডটা থাকে যাদের কাছে, তারা কিন্তু প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন। এই কার্ডের জন্য সুবিধাভোগী হয়ে থাকেন, ঠিক আছে, চিকিৎসায় সুবিধা পান। তো এটা কোন রাজ্য প্রথম 5 কোটি মানুষকে দিয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। ওকে, অপশন বি রাইট অ্যান্সার। ভারত সরকারের মুখ্য আইনি অফিসার হলেন কে? ভারত সরকারের মুখ্য আইনি অফিসার কে হচ্ছেন? ভারত সরকারের মুখ্য আইনি অফিসার কে? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ধারা কত বলতো? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে তোমার পঞ্চম পার্টের মধ্যে কেন্দ্রীয় ব্যবস্থা আছে, সেখানে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে 76 নং ধারা। আচ্ছা, আমাদের ভারতে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে বলতো? বর্তমান বর্তমান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে কে আছেন বলতে পারবে কেউ? সেটা হচ্ছে আর ভেঙ্কট রামানি। ইনি হচ্ছেন বর্তমান আমাদের ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কিন্তু আছেন। নিচের কোনটি শীতল স্রোত? শীতল স্রোত কোনটি? কোনটি শীতল স্রোত? ল্যাব্রেডার স্রোত একটি শীতল স্রোত। ল্যাব্রেডার স্রোতটা আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোত। ওকে, পরেরটা দেখো, কাপিলধারা জলপ্রপাতটি অবস্থিত কোন স্টেটে? কাপিলধারা জলপ্রপাতটি আমাদের ভারতের কোন নদীর উপর অবস্থিত? আচ্ছা, কোন স্টেটে এটাও তোমরা বলবে। কাপিলধারা জলপ্রপাতটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশ স্টেটে অবস্থিত। এন্ড কাপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপরে? এটা নর্মদার উপরে নির্মিত হয়েছে। নিম্নলিখিত ভূমিরূপগুলির কোনটি মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট হয় না? কোন ভূমিরূপটি মধ্য ও নিম্ন গতিতে অ্যাকচুয়ালি সৃষ্ট হয় না? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মেয়েন্ডার, প্লাবনভূমি অ্যান্ড গ্রীখাত। তো অবশ্যই হবে গ্রীখাত এখানে সঠিক উত্তর, অপশন ডি। চলো, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে নেবে সকলে।
ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো। আর সমস্ত ক্লাস আমার যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে প্লে লিস্টে, সেখানে ক্লিক করে সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সকলে একটা করে লাইক করে দেবে। হোমওয়ার্কের অ্যান্সারও কিন্তু কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবে, পরের দিনে ক্লাসে দেখা হবে। টাটা।